আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রায়হান বলছি নিউ ইয়র্ক থেকে। রাগ হবারই কথা। এত বিরিয়ানি বিলি করে, টাকা বিলি করে, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে যদি সমাবেশে সমাগম না হয়, তাহলে রাগ হবারই কথা। প্রেসিডেন্ট ট্রাম্প তিনি মুখ খুলে যেন বিশ্ব মিডিয়ার একটা হাট এবং টপ টপিকে পরিণত হয়ে যায়। তিনি ভীষণ রাগান্বিত, রেগে জ্বলছে, কারণ তিনি যে ঢাকঢোল পিটিয়ে পণ্ডিত মামাদের ধরতে আসলো, তিনি আর ঢাকঢোলের শব্দে পণ্ডিত মামারা যার যার মতো নিরাপদে গর্তে ঢুকে গেল। আমি পণ্ডিত মামা বললাম এই কারণে যে যারা বর্ডার ক্রস করে আসে তারা তো অনেক বুদ্ধিমান এবং সাহসী মানুষ। তিনি আবার অবৈধদেরকে আদর করে নাম দিয়েছে অ্যালিয়েন। প্রতিদিন যে পরিমাণে অ্যালিয়েনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং ডিপোর্ট করা হচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে তিনি যে ঢাকঢোল পিটিয়ে অ্যালিয়েন ধরতে আসছে তার বিন্দুমাত্রও পূরণ হচ্ছে না। আমরা জানি এর আগের যে প্রেসিডেন্সি ছিল, ওবামার সময়ে, বিল ক্লিন্টনের সময়ে, জর্জ ডাব্লিউ বুশের সময়, যে পরিমাণ অ্যালিয়েনকে, আচ্ছা তখন অ্যালিয়েন ছিল না, তখন অবৈধ অভিবাসী, ইনি তো আদর করে নামটা দিয়েছে। যাই হোক, তখন যে পরিমাণ মানুষকে ডিপোর্ট করা হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে তার তুলনায় কিছুই করতে পারেনি। উনি যেটা করতে পেরেছে আতঙ্ক ছড়ানো। আগের প্রশাসনগুলো মিলিয়ন মিলিয়ন পণ্ডিত মামাদের ডিপোর্ট করেছে, কিন্তু তারা কখনো ঢাকঢোল পেটায়নি, কারণ ঢাকঢোল পেটালে পণ্ডিত মামাদের গর্ত থেকে বের করার জন্য কয়টা গর্ত খোঁড়ার মতো এনার্জি থাকবে। এর মধ্যে আরও একটা ব্যাড নিউজ হলো, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এখনও আমেরিকাতে অবৈধভাবে মানুষের প্রবেশ বন্ধ হয়নি। সিগনিফিকেন্টলি কমে গিয়েছে, কিন্তু সেটা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। বেচারের আগে ক্ষোভে জ্বলছে, কারণ যে সিদ্ধান্তগুলোই তিনি নিচ্ছে তার অধিকাংশের সিদ্ধান্তই কোনো না কোনোভাবে আইনি জটিলতার মধ্যে পড়ছে। যেমন জন্মসূত্রে নাগরিকত্বর ব্যাপারটা, যেটা সারা বিশ্বে বেশ আলোড়ন তুলেছিল, সেইটা এখন আমেরিকার অধিকাংশ স্টেটে মামলার সম্মুখীন হয়ে সেটাকে স্থগিত করে দিয়েছে। এরপরে ডিপোর্টেশনের বিষয়ে যেটা তিনি আশা করেছিল যে অনেক মানুষকে ডিপোর্ট করতে পারবে, কিন্তু অনেকগুলো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে সাহায্য না করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এতে করে তিনি যত পরিমাণ মানুষকে ডিপোর্ট করার জন্য ইচ্ছে পোষণ করেছিল তার ধারে কাছেও যেতে পারছে না। এরপর তার সবচেয়ে কাছের মানুষ ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডাজের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার 2200 জন কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে। তিনি যখন এই আদেশে সই করে তার ঠিক কার্যকর হবার কয়েক ঘন্টা আগে আদালত থেকে এই রায়টা আসে যে তার এই সিদ্ধান্তকে স্থগিত করা হলো। অনেক সিদ্ধান্তই তিনি নিজের মতো করে বাস্তবায়ন করতে পারছে না। সকালে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছে না হাজার হাজার এলিয়েন গ্রেপ্তার হয়েছে, দেখতে পাচ্ছে না তার অনেক সিদ্ধান্ত স্মুথলি চলছে, অনেকগুলোর মধ্যে আইনি জটিলতা এবং নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে। আচ্ছা, নদীর ওপারে ঘন ঘন উঁচু উঁচু যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেটাকে বলে ম্যানহাটন ডাউনটাউন, এবং আমার সামনে যে ব্রিজটা দেখা যায় এটা হলো ব্রুকলিন ব্রিজ। এবং আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা একটা আইল্যান্ডের মতো, এরকম নদী ভরাট করে অনেকগুলো দেখতে পাওয়া যাবে সিটির চারপাশে, যেগুলো পার্ক কিংবা প্লেগ্রাউন্ড তৈরি করেছে। এখন যেটা দাঁড়িয়ে আছি এটা ব্রুকলিন হাইটস বলা হয় এই নেইবারহুডটা। আচ্ছা, এখন যখন কথা বলছি তখন 75 জন বাংলাদেশিকে আইএস গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এই গ্রেপ্তারগুলো আগের বছরের, এবং এখন পর্যন্ত, আচ্ছা আমার সামনে খুব ছোট্ট করে অনেক দূরে একটা যেটা দেখা যায় ওটা স্ট্যাচু অফ লিবার্টি, খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, বা যাই হোক, প্রেসিডেন্ট ট্রাম্পের সময় এখন পর্যন্ত 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই 5 জনের দুর্ভিক্ষ আমাদের কমিউনিটির মধ্যে এমনভাবে পড়লো, রাস্তাঘাটে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্য সব জায়গাতে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে এবং রাস্তায় হাঁটাহাঁটি করলে সেটার প্রভাব খুব স্পষ্টভাবে লক্ষণীয়। কিন্তু গত বছরে যে 75 জন মানুষকে গ্রেপ্তার করলো এবং দেশে পাঠিয়ে দিল, সেটা নিয়ে কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়ানো তো দূরের কথা, এখনো পর্যন্ত মানুষ মনে হয় জানেই না যে 75 জন মানুষকে গত বছর গ্রেপ্তার করা হয়েছিল। এটা হয়তো 2-1 দিন আগ পর্যন্ত মানুষ ঠিক খুব একটা জানতো না। বা যাই হোক, দেখুন এই যে ডান পাশে যেটা, এটা কিন্তু একটা প্লেগ্রাউন্ড। এর নিচে পানির ফ্লোটা ঠিক রেখে উপরে এভাবে প্লেগ্রাউন্ড তৈরি করা হয়েছে। দেখতে অনেকটা গরু কিংবা মুরগির শেডের মতো, ফার্মের মতো, কিন্তু এটা একটা প্লেগ্রাউন্ড, এখানে খেলাধুলা হয়। এবং এই হিমশীতল ঠান্ডার মধ্যে মানুষ কিভাবে দৌড়াদৌড়ি করছে তেমন ভারী কোনো কাপড় না পরে। যাই হোক, দৌড়ালে তো গায়ে একটু গরম লাগে। এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, আসলে কিছুক্ষণ দাঁড়ালে মনটা এমনি থেকে ভালো হয়ে যায়। নদীর ওপাশে তাকালে মনে হয় আমি কোনো মুভি থিয়েটারে মুভি দেখছি। উঁচু উঁচু সব বিল্ডিং, মাথার উপরে ডজন ডজন হেলিকপ্টার, পানি দিয়ে সবসময় ফেরিগুলো যাতায়াত করছে, এবং যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা একদম সমুদ্রের মোহনায়। ওপারের এত ব্যস্ত জীবনকে এপাশ থেকে দেখলে নিজেকে কিছুক্ষণের জন্য ভীষণ সুখী মনে হয়। যাই হোক, এভাবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিয়ত তার বিভিন্ন সিদ্ধান্তগুলো কার্যকর করতে গিয়ে আইনি জটিলতার মধ্যে পড়ে বাধার সম্মুখীন হচ্ছে এবং নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে, যার ফলস্বরূপ জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার সিদ্ধান্তটা
তিনি বাস্তবায়ন করতে পারেনি এবং অবৈধ অভিবাসী তাড়ানোর জন্য তিনার যে ঢাকঢোল পেটানো তার কাছেও তিনি যেতে পারেনি। তবে একটা বিষয় এদেশের খুব ভালোভাবে লক্ষণীয়, একটা সরকারের 4টা পার্ট থাকে, প্রেসিডেন্ট, সিনেট, হাউস এবং বিচার ব্যবস্থা। এই সবগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের অনুকূলে হওয়ার পরেও তিনি তার প্রত্যেকটা কাজে যেভাবে বাধার সম্মুখীন হচ্ছে, এটা আমাদের জন্য খুব ভালো একটা শিক্ষণীয় বিষয় যে ডেমোক্রেসি কাকে বলে। একজন প্রেসিডেন্ট চাইলেও সবকিছু তার অনুকূলে থাকলেও তিনি তিনার মতো করে সবকিছু করতে পারে না। তাছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে কাছের মানুষ ইলন মাস্ক, তিনিও তার নিজের মতো করে কাজ করতে পারছে না, আইনি জটিলতা এবং নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে। তাছাড়া তিনাকে নিয়ে ডেমোক্রেট শিবিরে একটা অস্বস্তি আছে, তিনি অনেক ধনী হওয়ার কারণে তিনার অনেক সিদ্ধান্ত সমাজের উপরে প্রভাব ফেলবে। তবে সকালের সূর্য দেখে পুরো দিন সম্বন্ধে একটা ধারণা করা যেতেই পারে, কিন্তু অতিরঞ্জিত ভীতিকর আতঙ্কগ্রস্ত নিউজগুলো দেখে ভীত সন্ত্রস্ত না হয়ে সামনের দিকে এগিয়ে আসলেই মনে হয় আধার থেকে কাটিয়ে ওঠা যাবে। আমার কথা শোনার জন্য সকলের প্রতি কৃতজ্ঞ। জাযাকাল্লাহ খায়ের।